মাননীয় হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ইশাক সাহেবের মেয়র হিসেবে শপথ নেওয়া নিয়ে একটি রিট পিটিশন দায়ের হয়েছিল, সেটা একটা জাজমেন্ট দিয়েছেন। এই জাজমেন্ট দিয়েছে অ্যারাউন্ড 11:30 AM এর 15 মিনিট পরই মিস্টার সার্জিস আলম তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে বলেছেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। এখানে তার যে মন্তব্যটা টোটালটাই হচ্ছে হাইকোর্টের উপর নগ্ন হস্তক্ষেপ এবং এই হাইকোর্টের অস্তিত্ব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, একজন আইনজীবী ইশরাকের মামলায় রায় দেওয়ার পরে যখন সার্জিস আলম মব করে রায় নিয়েছে এমন বাক্য উচ্চারণ করায় বর্তমানে সার্জিস আলমের ওপরে একটি নোটিশ জারি করা হয়েছে। যদি এই নোটিশ অনুযায়ী উনি 2 ঘন্টার মধ্যে ক্ষমা না চায়, জবাব না দেয়, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, এমনই তথ্য দিচ্ছেন এই বর্তমান আইনজীবী। তবে কে আইনজীবী? উনি কি বিএনপির আইনজীবী নাকি উনি সরকারি আইনজীবী? এমন তথ্য মাননীয় হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ইশাক সাহেবের মেয়র হিসেবে শপথ নেওয়া নিয়ে একটি রিট পিটিশন দায়ের হয়েছিল, সেটা একটা জাজমেন্ট দিয়েছেন। এই জাজমেন্ট দিয়েছে অ্যারাউন্ড 11:30 AM এর 15 মিনিট পরই মিস্টার সার্জিস আলম তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে বলেছেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। এখানে তার যে মন্তব্যটা টোটালটাই হচ্ছে হাইকোর্টের উপর নগ্ন হস্তক্ষেপ এবং এই হাইকোর্টের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যার ফলে আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল। তাই আজকে আমি জনাব সার্জিস সাহেবকে 2 ঘন্টার নোটিশ প্রাপ্তির পরে 2 ঘন্টার সময় দিয়ে একটা আদালত অবমাননার নোটিশ দিয়েছি এবং এই নোটিশে আমি বলেছি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নোটিশটা দিয়েছি। যদি সে এই কাজগুলো না করে পরবর্তীতে আপনাদের তাহলে আমরা হচ্ছে মহামান্য হাইকোর্ট বিভাগে আদালত অবমাননার কন্টেম্প পিটিশন ফাইল করব। মানে আপনি যে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে তাকে এই কাজটা করতে হবে বলছেন? 2 ঘন্টা কি পার হয়নি? না, এখন সে রিসিভ করার পরে তাকে আমি 2টাভাবে দিয়েছি, রেজিস্ট্রি ডাকযোগে দিয়েছি এবং তার যে মোবাইল হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি, যদি এখনও সিন করেন নাই। আচ্ছা, তার মানে সিন না করা পর্যন্ত, সিন করা থেকে 2 ঘন্টা, সিন করার থেকে 2 ঘন্টা, অথবা হচ্ছে আপনি যে আমি পোস্টের মাধ্যমে দিয়েছি রেজিস্ট্রি পোস্ট, সেখান থেকে রিসিভ করার পর থেকে 2 ঘন্টা। বললেন সেটা হচ্ছে কন্টেম্প নোটিশ। কন্টেম্প নোটিশ হতে একটা আইনি নোটিশ, ইনেসেন্স তো এটা আইনি নোটিশ। ইনেসেন্স আইনি নোটিশ, কিন্তু হচ্ছে আমরা যে কন্টেম্প পিটিশন ফাইল করার পূর্বে হচ্ছে তাকে যে নোটিশটা দিতে হয় সেটা আমরা কন্টেম্প পিটিশন ফাইল করার পূর্ব পরিস্থিতি হিসেবে তাকে এই নোটিশটা দিয়েছি, যেটা হচ্ছে কন্টেম্প আইনি নোটিশ বললে সেক্ষেত্রে বোধহয় খুব একটা ভুল হতে পারে না। যদি কারণ আপনি যেহেতু তার মন্তব্যের জেরে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে একটা আইনি নোটিশ দিচ্ছেন, আইনি নোটিশের থেকে আমি যেটা কন্টেম্প নোটিশ, আপনি স্পষ্ট করেন। হ্যাঁ, যে টার্মটা হচ্ছে কন্টেম্প নোটিশ। ভাই, এই যে মবের যে অভিযোগটা উঠছে, এর আগেও তো আমরা দেখেছি যে হাইকোর্টে সরাসরি এসেও মবের ঘটনা ঘটেছে একাধিকবার, এবং প্রথমে প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের সব বিচারপতি এবং পরবর্তীতে আরও এরকম ঘটনা ঘটেছে। তো যারা সেই সময় করেছেন তারা এবার এখন হাইকোর্টকে নিয়ে এই প্রশ্ন করছেন, এই বিষয়টা কি আপনি আনবেন আপনার ইয়েতে? দেখেন, ওই সময়ের সিচুয়েশনটা ভিন্ন ছিল। আচ্ছা, কারণ 5ই আগস্ট পরবর্তী হচ্ছে এই বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে। পরিবর্তনের ওই সময় যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে, এখন যে তার পরবর্তীতে
দেশের নতুন মাননীয় প্রধান বিচারপতি সহকারে আপিল বিভাগে মাননীয় বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়েছে। এবং এখানে আপনারা দেখবেন, আপনারাও সংবাদকর্মীরা ওই দিনকে হাইকোর্ট ডিভিশনের ওই আদালতে উপস্থিত ছিলেন, কোনো মব হয়েছে কিনা, কোনো ধরনের কোনো কিছুই হয় নাই। তিনি হচ্ছে এই অর্ডারটা তার পক্ষে না যাওয়ার কারণে তিনি এই যে মন্তব্যটা করেছেন। এবং এখানে কিন্তু তিনি কোনো পক্ষই না, জাস্ট হচ্ছে তার যে রাজনৈতিক দল তার একটা উদ্দেশ্য হাসিল করার জন্য তিনি হাইকোর্টের উপর অহেতুক হস্তক্ষেপ করার জন্য তিনি এই মন্তব্যটা করে জাতিকে বিভ্রান্ত করেছেন। বিএনপির আন্দোলনের চাপেই পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এমন দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দলটির নেতারা বলেন, 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও বিএনপির উদ্দেশ্য প্রণোদিত কৌশল এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের অভিযোগ, বিএনপি যেন তেনভাবে চাপ প্রয়োগ করে ক্ষমতায় যেতে চাচ্ছে। প্রধান উপদেষ্টার ঘাড়ে চড়ে এমন কাজ হবে তিনি এটা মানতে পারছেন না। আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেওয়া, দ্রুত যেন নির্বাচনটা হয়, যমুনার সামনে চলে আসবে, যমুনাকে ব্লকেট করে রাখবে। আমরা মনে করি এটা অবশ্যই এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না। ভাবে একটা নির্বাচন করে তারা ক্ষমতা যেতে চাচ্ছে। প্রধান উপদেষ্টা তাকে ব্যবহার করে বা তার ঘাড়ে চড়ে কেউ এই ধরনের কাজ করবে এটা তিনি মানতে পারছেন না, এবং এই সমস্ত কারণে তিনি এরকম মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এনসিপি প্রধান দলের নেতাদের কি বার্তা দিলেন? যমুনা টেলিভিশনের প্রশ্নের জবাবে 2 নেতা জানান বিস্তারিত। আমাদের দলের নির্দেশনাও যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে এই বোঝাপড়াটা আরো বৃদ্ধি করা, আমাদের যে ঐক্যের যে জায়গাটা, এই জায়গায় যেন কোনো ঘাটতি না তৈরি হয়। জাতীয় যে এজেন্ডাগুলো, সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা, একটা গণতান্ত্রিক সংবিধান করা এবং তার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে একটা সরকারকে নিয়ে আসা, এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। এদিকে 2 উপদেষ্টার পদত্যাগ বিএনপির উদ্দেশ্য প্রণোদিত কৌশল, আর তা অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। 2 জন যে উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের যে পদত্যাগ চাওয়াটা আমরা জাস্ট আমাদের জায়গা থেকে মনে করি যে এটা একদম অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত। আসলে এখানে উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া অন্য কোনো কারণই নেই। ছাত্র উপদেষ্টা যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই সরকারে আছেন, তাদের পদত্যাগের মতো কোনো বাস্তবতা নাই, বরং এটা যদি হয় তাহলে এই সরকারটা একটা 1-11 সরকার হয়ে যাবে। তবে জাতীয় নাগরিক পার্টির নেতারা মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে ঐক্য ফিরে আনা সম্ভব। যদি আমাদের মতবিরোধ থাকে, রাজনৈতিক দলের অবস্থানগত বিরোধ থাকে, সেটার জন্য আমরা নিজেদের মধ্য দিয়ে আলোচনার মধ্যে দিয়ে একটি সুন্দর একটি জায়গায় যেতে পারি। সবাইকে একটা কমন স্পেসে আসতে হবে, ন্যূনতম নিজেদের রাজনীতিগুলো ছেড়ে জাতীয় স্বার্থগুলোতে একমত হতে হবে। নির্বাচনের যে দাবি রয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসার আহ্বান জানান দলটির নেতারা। জায়গা থেকে এটি বলেছেন যে এদিকে সার্জিস আলেম এখনও দাবি করেন যে সরকারের ঘাড়ে চড়ে বিএনপি কিছু কাজ করছে যেগুলা আসলে আমরা মেনে নিতে পারছি না। তবে এই তথ্য এখনও উনি ভুল স্বীকার করেন না।